প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর একটু দেখে নিতে চাই। দর্শক, আপনারা জানেন টানা ৩৭ ঘন্টা ইরানে হামলা চালিয়ে ৩৭ ঘন্টা উড়ে এসে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। এবং এই হামলার পরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানে ৩টি স্থাপনা ধ্বংস করে অসাধারণ সামরিক সাফল্য অর্জন করেছেন। ট্রাম্পের এই দাবি আদৌ সঠিক কিনা তা হয়তো পরে বোঝা যাবে, তবে এটি স্পষ্ট যে এই এখানে তিনটি বিশেষত বলা যায় অনিশ্চয়তা আছে, আমেরিকার সামনে ঝুলছে এবং বিশ্বের সামনেও এই অনিশ্চয়তা আছে। এবং অনেকেই বলছে যে এটার প্রতিউত্তর কি হতে পারে, ইরান কিভাবে আমেরিকার উপর পাল্টা আঘাত হানবে তার উপর প্রথম অনিশ্চয়তার বিষয়টি নির্ভর করছে। সবাই আশঙ্কা করছে যে হয়তো ইরান বিষয়টিকে খারাপভাবেই নেবে, কারণ এর আগে আয়াতুল্লাহ খোমেনি ঘোষণা দিয়েছিলেন যে এরকম কোনো হামলা করা হলে সেটার পরিণতি হবে অনেক ভয়াবহ। আমরা এই সময় বলে দেবে কি হতে যাচ্ছে। আরও একটি বিষয় যে ইরান এর মাঝে হরমুজ প্রণালী নিষিদ্ধ ঘোষণা করেছে, বন্ধ ঘোষণা করেছে, এবং তার প্রেক্ষিতে কি হতে পারে, তেলের দাম বেড়ে যেতে পারে। এছাড়াও অর্থনৈতিক আরও বড় ধাক্কা হয়তো আসবে বিশ্বের, যেখানে মোট তেলের 1/4 এই প্রণালী দিয়েই আনা নেওয়া করা হয়। এরকম আরও অনেকগুলো অনিশ্চয়তার বিষয় আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে জানব। একটু দেখে নিতে চাই বিশ্বের সংবাদ মাধ্যমগুলো আসলে কিভাবে কভার করছে এই হামলাকে, যুক্তরাষ্ট্রের এই হামলাকে। আল জাজিরা নিউজ করেছে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা, যেটা বলছে এটি সংঘাতের শেষ নাকি শুরু, নাকি নতুন এক যুদ্ধের শুরু, এটা বলছে। নিউ ইয়র্ক টাইমস অনেকগুলো খবরই প্রকাশ করেছে এই বিষয়ে। সেখানে তারা যেটা বলতে চাইছে, মূলত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে এক বিরাট জুয়া খেলার মধ্যে ঢুকে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের হামলাকে শক্তির মাধ্যমে শান্তি প্রদর্শন, আগে শক্তি তারপর শান্তি, তিনি এই কথাটি বলেছেন। আসলে কি আগে শক্তি তারপর শান্তি আসে কিনা, শক্তির মধ্যে দিয়ে কখনো শান্তি আসে কিনা সে প্রশ্ন আসে। আমরা দেখছি রাশিয়ান সংবাদ মাধ্যম তাস নিউজ করেছে, তারা বলছে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন ইরান ইসরায়েলের উভয়ের তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা উচিত। তসনিম নিউজের দিকে যদি তাকাই, আমরা এখানে দেখছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইউরোপীয় ইউনিয়নের ইরানকে আলোচনার টেবিলে আসার যে প্রস্তাব ছিল সেটা তিনি খারিজ করে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দায় যে তারা এই কূটনীতি ও সংলাপকে তারাই ক্ষতিগ্রস্ত করেছে, সেখানে তাদের ফিরে যাওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই আমরা বুঝতে পারছি। ইরানের পারমাণবিক স্থাপনার হামলাকে কেন্দ্র করে আমরা জানি যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে এরপরও বাকি খবর জানবো। আমাদের সাথে আজকের আলোচনায় উপস্থিত আছেন আলতাফ পারভেজ একজন সিনিয়র সাংবাদিক এবং তিনি গবেষকও, ভূরাজনীতি নিয়ে গবেষণা করছেন। আপনাকে অশেষ ধন্যবাদ আসবার জন্য। এবং আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক ও চিন্তক মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব। দুজনকে অশেষ ধন্যবাদ। আমি আলতাফ পারভেজ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে কি হতে যাচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হয় আপনার? যুদ্ধে ইরানে তো হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, এটা ইতিমধ্যে পুরনো খবর হয়ে গেছে। ইরানও সেটা স্বীকার করেছে, যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। আসলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বহুকাল ধরে যুদ্ধে লিপ্ত। এখন হয়তো বোমা ফেলেছে বলে আমরা সবাই মনোযোগ দিয়েছি, গত প্রায় 5 দশক ধরে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ রাখা হয়েছিল, অর্থাৎ অর্থনৈতিক যুদ্ধ চলছে ইরানের বিরুদ্ধে। এবং ইরানের এই সোলেমানি সহ অনেক জেনারেলকে কয়েক বছর আগে মারা হয়েছে এবং যুক্তরাষ্ট্র নিজেই সেটার দায়িত্ব স্বীকার করেছিল। ফলে অর্থনৈতিক এবং সামরিক এক ধরনের যুদ্ধ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ছিলই। এবার ইসরায়েল শুরু করলো, এবং ইসরায়েল যে ইরানে হামলা চালালো, যুক্তরাষ্ট্রের আগ্রহ, অনুমোদন, নির্দেশ ছাড়া ইসরায়েল কখনো ইরানে হামলা চালাতো না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এই হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছে যুক্তরাজ্য, আরব দেশগুলোর অধিকাংশই,
এবং কিছু ছদ্ম গেরিলা গোষ্ঠীও। ফলে ইরান আসলে একটা অনেকগুলো শক্তির আগ্রাসনের শিকার। এখন এই আগ্রাসনের কারণ হিসাবে, অজুহাত হিসাবে দেখানো হচ্ছে যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। দেখুন, বহুকাল ধরে আমরা শুনছি যে ইরান আগামী কয়েকদিন পরেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে, কিন্তু আজও আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু সেই বোমা কিন্তু আমরা দেখিনি। এবার ইসরায়েল যখন হামলা চালালো, প্রথম কয়েকদিন যে হামলাগুলো হলো তাতে কোনো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা গেল না। তখন ইসরায়েল চেয়েছে যুক্তরাষ্ট্র এটা যুক্ত হোক, এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের যে প্রভাব সেটাই আমরা আবার দেখলাম, যুক্তরাষ্ট্র সেটা যুক্ত হলো। এখন প্রশ্ন হলো, যেটা আপনি করলেন, যে এর ফল কি? ইসরায়েল চেয়েছে যে পারমাণবিক স্থাপনা ধ্বংস হলে সে নিরাপদ হবে। ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা বা পারমাণবিক কারণ সংলাপ তো চলছিল, আমরা তো জানি যাই, মানে কিন্তু ওরা বলছিল তখন একটা আলোচনা চলছিল, আলোচনার মধ্যে হামলা চালানো হলো, এবং যেই স্থাপনাগুলোয় হামলা চালানো হলো সেগুলোই আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কর্তৃপক্ষের নজরদারি ছিল, তাদের সুপারভিশনই ছিল। এবং এই হামলার জন্য ট্রাম্প নিজের দেশের জনপ্রতিনিধিদের অনুমোদন তো নিলেনই না, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক শক্তি সমূহের তোয়াক্কা করলেন না। উনি 2 সপ্তাহ সময় দিয়ে 3 দিন পরে হামলা চালিয়ে ফেললেন। কিন্তু প্রশ্ন হলো, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল নিরাপদ হলো কিনা, ওদের নিরাপত্তা বাড়লো কিনা? আমি বলবো এটা বাড়েনি। কারণ এখন পর্যন্ত আমরা এমন নিশ্চিত কোনো খবর পাইনি যে এই হামলায় ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। যদিও ট্রাম্প বলেছেন আমি মুছে দিয়েছি, যে ইংরেজি শব্দটা উনি ইসরায়েল বলছেন, আপনি ইরানের কথা বলছেন। ইসরায়েলের নিরাপত্তা বাড়েনি আমি বলছি, কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে, মুছে ফেলেছে না, এবং সেখানে তেজস্ক্রিয়তা রেডিয়েশন হয়নি। ইরানও স্বীকার করেনি যে কোনো রেডিয়েশন হয়েছে। সৌদি আরব, কুয়েত এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এরকম কোনো আমরা দেখিনি। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি বলবো যে এই ঘটনার ভিতর দিয়ে এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, জায়গাটা যাওয়ার আগে একটু জানতে চাই যে তেজস্ক্রিয়তা দেখা গেল না, এটা কি আসলে ইনঅ্যাক্টিভ করা যায় ইউরেনিয়াম, কি এরকম কোনো প্রসেস হতে পারে নাকি আসলে সরিয়ে ফেলা হয়েছে? তার মানে সরিয়ে ফেলা হয়েছে, বা এরকম কিছু ছিলই না, বা সেটা মাটির নিচে চাপা পড়ে গেছে। আর দেখুন, পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা তো শুধু একটা কারিগরি ব্যাপার না, এটাকে জ্ঞানের ব্যাপার, নলেজের ব্যাপার। তো 2টো বোমা বা 14টা বোমা বা 40টা বোমা ফেলে তো ইরানের সেই জ্ঞানকে মাটি চাপা দেওয়া যাবে না নিশ্চিতভাবে। এবং ইরান যদি এটা তৈরি করতে চায় আবারও তৈরি করতে পারবে। ফলে আমি বলবো যে এটা ইরানের পারমাণবিক সক্ষমতা হয়তো পিছু হটে গেল, সাময়িক ক্ষতির শিকার হলো, কিন্তু ইরান সেটা করতে চাইলে আবার করতে পারবে, এবং সেরকম লক্ষণগুলো আছে। এবং এই ঘটনা, এই যুদ্ধের ভিতর দিয়ে আরেকটা বড় যেটা ঘটলো, দেখুন কিছুদিন আগে আমরা মনে করতাম, সারা পৃথিবীর অনেকেই মনে করতো যে ইসরায়েল একটা অজেয় শক্তি, তেল আবিবে কখনো হামলা করা যায় না, তেল আবিবে মিসাইল ফেলা সম্ভব নয়। কিন্তু এবার আমরা দেখলাম মানে পাখির মতো মিসাইল চলে যাচ্ছে ইসরায়েলের ভেতরে। এবং যদি মাঝের দেশগুলো, আরব দেশগুলো না থামাতো, যুক্তরাষ্ট্র না থামাতো, ইসরায়েলে আরো অনেক ধ্বংসযজ্ঞ ইরান চালাতে পারতো। তার মানে কি, মানসিকভাবে ইরানের যে নিরাপত্তা বোধ ছিল ইসরায়েলিদের মনে, যে সুরক্ষার যে বোধ ছিল, সেটা ভেঙে পড়লো। ইসরায়েলের নিরাপত্তা মিথটা ভেঙে পড়লো। এবং যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে ইসরায়েলের কি মান বাড়বে বলে মনে হচ্ছে? আমি বলবো যে ইসরায়েল একটা আরো লম্বা যুদ্ধের শিকার হলো, এবং ইসরায়েলের নিরাপত্তা এখন যুদ্ধ চালিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভর করতে হবে। মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব, আমি আপনার কাছে শুনতে চাই, তাহলে যুক্তরাষ্ট্র যে যুদ্ধে ঢুকে পড়লো, যুক্তরাষ্ট্র কি এখান থেকে বেরোতে পারবে, বের হবে মনে হচ্ছে? আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। পয়েন্ট অফ অর্ডারের যত দর্শক আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র আসলে এমন একটা শক্তি, বা এই সমস্ত বড় বড় রাষ্ট্রগুলি, তারা এমন একটা শক্তি, তারা একটা আধিপত্য বিস্তার করতে চায় সবসময়। তো এখন এই আঞ্চলিক যেই বিষয়গুলি থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু পুরো এলাকাটাকে কন্ট্রোল করে হচ্ছে, এতদিন করতো ইসরায়েলকে দিয়ে, এখনও তারা করছে, এবং সেটাকে ধরে রাখার জন্য তাদের সকল প্রচেষ্টাগুলি সবসময় থাকে। তো এর মধ্যে যেটা খুবই সিগনিফিক্যান্ট, যে আসলে ইসরায়েল এমন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা পুরা এলাকাটাকে তারা কন্ট্রোল করে, নানাভাবে তারা কন্ট্রোল করতে চায়,
তারা ধর্মের নামে কন্ট্রোল করতে চায়, তারা পলিটিক্সের নামে কন্ট্রোল করতে চায়। তো সেই ক্ষেত্রে এখানে আমার কাছে মনে হয় যে তারা হিসাবে একটু ভুল করে ফেলেছে এবারে। এর আগেও কিন্তু অনেকবার দেখা গেছে যে তারা যে কোনো ধরনের যুক্তরাষ্ট্রের জন্য অথবা অন্যান্য ইস্যুর জন্য তাদের যে কোনো কিছু প্রয়োজনে তারা কিন্তু একটা ইনস্টিগেশন তৈরি করে, ইনস্টিগেট করার জন্য চেষ্টা করে, ইরানের কথা বলে বা বিভিন্ন রাষ্ট্রের কথা বলে। হ্যাঁ, ইরানও আবার সেদিক থেকে পাল্টা একটা বিবৃতি দেয়। তো তখন দেখা যায় যে তাদের আবার ওটার জন্য একটা মানে ফান্ড বা বাজেট তাদের ইস্যু হয়। তো এই ধরনের বিষয়গুলি কিন্তু তাদের ছিল। আমি জানি না যে এক্স্যাক্টলি কোন ইস্যুতে তারা এই এত বড় একটা ঝুঁকি তারা নিয়েছে যে সরাসরি ইরানের উপরে অ্যাটাকটা করে ফেলেছে। তো আমার কাছে মনে হয় যে তারা এইবারে তারা একটা হিসাবে গন্ডগোল করে ফেলেছে এবং দেয়ারফর তারা কিন্তু এখন আমি মনে করি যে ওভারঅল এই সিচুয়েশনে তাদের লাভ হয়নি, বরঞ্চ তাদের ক্ষতির মাঝখান দিয়েই তাদের আরো মানে সামনে যেতে হবে। আপনি কি দেখছেন তাহলে যে একটা অক্ষ বিভক্ত হয়ে একটি যুদ্ধ, আঞ্চলিক যুদ্ধের দিকে টার্ন নিচ্ছে, এটা এরকম দেখছেন? এইটা একটা পোলারাইজেশন নাকি তারও চেয়ে বেশি কিছু? পোলারাইজেশন এটা সবসময় হয়ে আসছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই সেখানে আমরা দেখব অক্ষ শক্তি ছিল, মিত্র শক্তি ছিল, এবং এখনো কিন্তু সেই বিষয়গুলি কিন্তু চলমান, এখনো কিন্তু সেই প্রসেসগুলি কিন্তু আছে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের আনরেস্ট কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মাঝে, কিন্তু যে শান্তির আবহ যেটা ছিল কিছুদিন আগেও, এই যখন এই ইসরায়েল ইরানের উপরে আক্রমণটা করলো তার আগে সেই শান্তির আবহ ইরানের এখন কি করা উচিত বলে আপনি মনে করেন? এই মুহূর্তে ইরান যেটা করছে এখন তাদের তো ফিরে আসার কিন্তু কোনো উপায় কিন্তু এখন নাই। তারা যা কিছু করছে তাদের উপরে অ্যাটাকটা হয়েছে, তাদের ডিফেন্ড করার জন্য এই জিনিসগুলি তো তাদের করতেই হবে, করতেই হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেখানে হামলা হতে পারে? এরকম আমরা অতীতে এরকম দেখেছি। এখনো পর্যন্ত আমি মনে করি না, বাট তারপরেও জাস্ট রিসেন্ট পাস্ট 10-12 ঘন্টার মাঝখানে যেখানে যে অ্যাটাকটা হলো, তার পরবর্তীতে ইরান কি করবে, যেহেতু যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার প্রেজেন্স কিন্তু যুদ্ধে তার প্রেজেন্সটা কিন্তু জানিয়ে দিয়েছে। সো এখন এই মুহূর্তে সে যে কি করবে, যদি করে ফেলে তখন কিন্তু আবার একটা ওয়ার্স্ট সিচুয়েশনের দিকে যাবে বা যেতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তো ইরানের যারা বন্ধু তাদেরকে আপনি বলছেন যুক্তরাষ্ট্র শক্তি দেখিয়ে ফেলেছে, ইরানের বন্ধুদেরকে আমরা এখনো পর্যন্ত দেখিনি ওভাবে। ব্যাপারটা হলো কি যে আসলে ইসলামিক শক্তি যেগুলি আছে বা ইসলামিক রাষ্ট্র যেগুলি আছে, আপনি দেখবেন যে নানান ধরনের কিন্তু মতভেদ, তারপরে কেউ শিয়া কেউ সুন্নি, আসলে একতা কিন্তু বাস্তবিক অর্থে আমরা যাই বলি না কেন সেটা কিন্তু নাই, এবং সেটা কিন্তু দৃশ্যমানও কিন্তু নয়। এখনো পর্যন্ত তারা হয়তো একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু ঠিক আছে, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এই স্টেটমেন্টটা হচ্ছে মানবতার পক্ষে স্টেটমেন্ট, কিন্তু একটা বন্ধু রাষ্ট্র হিসাবে ইরানকে তারা কতটুকু গ্রহণ করছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না, এবং আদর্শিকভাবেও কিন্তু তারা কিন্তু একে অপরের বন্ধু নয়। আমরা যদি একটু ভিতরে তাদের আদর্শগত দিকগুলি যদি একটু দেখি, আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত ওই রাষ্ট্রগুলি। ইরান কতটুকু একা সেক্ষেত্রে? এখন ইরান আমি বলবো যে অনেকটা একাই ফাইট করছে, তবে হ্যাঁ তার পক্ষে অনেকগুলি শক্তি আছে, যেমন তুরস্ক আছে, তারপরে পাকিস্তান আছে। কারণ এই পাকিস্তান আছে আপনি বলছেন, কিন্তু পাকিস্তান তো ঠিক এই হামলার কদিন আগে পাকিস্তানের আপনার আর্মি চিফ, কমান্ডার ইন চিফ দেখা করেছেন ট্রাম্পের সাথে, এবং এরপরই হামলা হলো। এবং শুধু তাই না, পাকিস্তান থেকে ট্রাম্পকে শান্তি পুরস্কার দেয়া হোক এমন কথা বলা হয়েছে। না, পাকিস্তান কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু অলরেডি দিয়েছে, সেটা কিন্তু হলো যে যদি ইরানের উপরে কোনো ধরনের অ্যাটমিক কোনো অ্যাটাক হয়, ইন দ্যাট কেস পাকিস্তান উইল রিটেলিয়েট। এই জিনিসটা কিন্তু পাকিস্তান করেছে। এটা কিন্তু ওই ক্ষেত্রে যদি অ্যাটমিক কোনো ধরনের অ্যাটাক যদি হয়। এছাড়া কিন্তু আপনি যেটা বললেন যে আপনি সঠিক, যে আসলে ওইভাবে কিন্তু ইরানকে যে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান, আফগানিস্তানের উদাহরণ আছে। পাকিস্তান আমরা তখন দেখেছি কেন দিচ্ছে, কারণ পাকিস্তান কিন্তু জানে যে ইতিমধ্যে কিন্তু ইসরায়েল কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখন হচ্ছে ইরান, তারপর হবে পাকিস্তান। তার মানে হচ্ছে যে দে আর আন্ডার থ্রেট, ডেফিনেটলি দে আর আন্ডার থ্রেট। এই কারণে তাদের কিছু না কিছু এখানে করণীয় অবশ্যই আছে,
বলে তারা করছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী তারা কিন্তু নিজেদের যে আপনার অস্তিত্ব সেটা কিন্তু সবার আগে চিন্তা করবে। নিজেদের যে আপনার যে বিষয়গুলি আছে সেটা কিন্তু সবার আগে চিন্তা করবে, সেইভাবেই কিন্তু তারা যাচ্ছে। আচ্ছা, কৌশলের দিক থেকে আমি আলতাফ পারভেজ আপনার কাছেও শুনতে চাই যে আসলে তো তাদের অন্যান্য দেশের সমর্থন শুধুমাত্র বিবৃতি দিয়ে না, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং পাশে এসে দাঁড়িয়েছে, সেভাবে ইরান কতটুকু সহযোগিতা আসলে পাবে চীনের কাছ থেকে বা রাশিয়ার কাছ থেকে? এখানে আসলে বৈশ্বিক যে চুক্তি বাণিজ্য সে বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা চিন্তা করি। আসলে দুনিয়াটা এখন বদলে গেছে অনেকখানি। সোভিয়েত ইউনিয়ন নাই হয়ে যাওয়ার পরে এখন আর দুনিয়ায় আদর্শের চেয়ে বড় হলো যার যার নিজের স্বার্থ। আপনি দেখবেন যে ওআইসিতে 56টা দেশ আছে। ইরানে যে হামলা হলো, কোনো একটা মুসলিম প্রধান দেশ একটা গুলিও ফুটিয়ে তার পাশে সংহতি জানায়নি। এটাই বাস্তবতা। তুরস্কের কথা বললেন ভাই, তুরস্কের সাথে ইসরায়েলের কিন্তু সম্পর্ক আছে, বিপুল ব্যবসা বাণিজ্য আছে, এই বিবৃতি পর্যন্তই। আমরা দেখেছি যে সিরিয়ায় কিছুদিন আগে যখন যুদ্ধ চলছিল, ইরান আসাদের পক্ষে ছিল, তুরস্ক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে লড়েছে। ফলে ইরান কোনো মুসলিম প্রধান দেশের সাহায্য পাবে না, এইটা আমি বলতে পারি। এবং পাকিস্তান উদ্বিগ্ন মূলত তার পারমাণবিক কেন্দ্র নিয়ে, কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে প্রিএমটিভ অ্যাটাক করা যায়। আমি অ্যাটাকের আগে শুধু বলবো আমার নিরাপত্তা বাড়ানোর জন্য আমি এখানে অ্যাটাক করছি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র তো তাই করলো। তারা কোনো আন্তর্জাতিক নিয়ম নীতির কিন্তু তোয়াক্কা করেনি, কাউকে জিজ্ঞেসও করেনি, হামলা করে বসেছে। তাহলে পাকিস্তান ভয় পায় যে সেও এইভাবে আক্রান্ত হতে পারে, ভারতের দিক থেকে হতে পারে, এবং ইসরায়েল এবং ভারত ঘনিষ্ঠ মিত্র সামরিকভাবে। তো পাকিস্তান এই কারণে আগে একটা বিবৃতি ইত্যাদি দিয়ে রেখেছে, কিন্তু পাকিস্তান বলেন তুরস্ক বলেন কেউ কিন্তু ইরানের পাশে সক্রিয়ভাবে দাঁড়ায়নি। এটাই হলো বাস্তবতা। এখন প্রশ্ন হলো যে আপনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান কি, যুক্তরাষ্ট্র যে হামলা করলো, দেখুন যুক্তরাষ্ট্রের সবগুলো কাগজেও আজকে বলেছে এটা ট্রাম্প একটা ভয়ঙ্কর জুয়া খেলায় নামলেন। কেন এটা বলছে? আমাদের দেশে একটা কথা আছে, গাড়ি বাম দিকে সিগন্যাল দিয়ে ডান দিকে চলে যাও। ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন উনি বলেছেন উনি হবেন একজন পিস মেকার, উনি একজন পিস মেকার হবেন, ছোটখাটো কিন্তু এসে কিন্তু উনি বিরাট ঘটনা ঘটিয়ে ফেললেন, সরাসরি হামলা চালিয়ে, যেটা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টরা কেউ সে কাজ করেনি। ইরানের বিরুদ্ধে অবরোধ দিয়ে রেখেছিল, নানা ধরনের চাপে রেখেছিল, কিন্তু এভাবে বাংকার ব্লাস্টার বোমা ফেলে দেওয়ার ঘটনা ঘটেনি। ফলে উনি কিন্তু বাম দিকে সিগন্যাল দিয়ে ডান দিকে গেলেন এবং ভয়ঙ্কর জুয়া খেলায় নামলেন। এই কারণে দেখুন ট্রাম্প আমেরিকা একটা যুদ্ধে, তো ইউক্রেন যুদ্ধে মানে সম্পৃক্ত আছে। এখন ইরান যদি এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করে ইসরায়েলের সঙ্গে, তাহলে ইসরায়েলকেও তাদের সাহায্য সহযোগিতা দিয়ে যেতে হবে। তার মানে আমেরিকার ট্যাক্স পেয়াররা দুটি যুদ্ধে জ্বালানি যোগাতে হবে, যেখানে সরাসরি তাদের কোনো স্বার্থ নেই। এরকম একটা জুয়া খেলায় ট্রাম্প নেমেছেন। আরেকটা আমি বলবো, এই হামলার ফলে বিশ্ব জুড়ে দুটো খারাপ ঘটনা ঘটবে এখন। আচ্ছা, একটা হলো অনেক দেশ, মাঝারি শক্তির দেশগুলো আশেপাশে ছোটদের উপর প্রিএমটিভ অ্যাটাক করবে, নিরাপত্তার কথা বলে অজুহাত করে করতে পারে, সেই দৃষ্টান্ত নজির তো স্থাপিত হয়ে গেল। দ্বিতীয়ত সামরিকায়ন বাড়বে প্রচণ্ডভাবে। সমস্ত ছোট দেশ নিজেদের নিরাপত্তা বাড়ানোর জন্য তার সর্বোচ্চ অর্থ নিয়ে নামবে নিজের অস্ত্রপাতি কেনায়। ফলে এই দুটোর নজির কিন্তু বা এই দুটির চর্চা কিন্তু শুরু হয়ে যাবে এবং বিশ্ববাসী এই হামলার ভিতর দিয়ে বুঝে ফেলেছে যে আন্তর্জাতিক নিয়মকানুন বলে কিছু নেই দুনিয়া এখন। এটা একটা মগের মুল্লুকের মতো হয়ে গেছে, এখানে জোর যার মুল্লুক তার। এবং এই প্রবণতাটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। তাই যদি হয় সেক্ষেত্রে তো বাংলাদেশেরও সতর্ক থাকতে হবে, কারণ আমাদেরও তো শত্রু আছে। আপনি কি মনে করেন যে আমরা আসলে ততটা সচেতন আছি বা আমাদের কোন প্রস্তুতি আছে কিনা? আমরা তো ছোট দেশ, আমাদের অর্থনীতিও ছোট, সতর্ক থাকার পরেও আমরা কিন্তু সামরিক ব্যয় বেশি বাড়াতে পারবো না। ফলে আমাদের যেটা করতে হবে, বড় কোনো শক্তির সাথে মিত্রতা করতে হবে, পাকিস্তান যেভাবে চীনের সাথে করেছে, যে আমাকে সাহায্য করো, আমি তোমার সঙ্গে থাক। আচ্ছা, এই প্রসঙ্গে যাবার আগে আমি আরেকটু বুঝতে চাই যে আমরা তো দেখছি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী পুতিনের সাথে দেখা করতে যাচ্ছেন। আপনার কি মনে হয় কি?
আমার মনে হয় এখানে সামরিক সরঞ্জামের ব্যাপার আসবে। ইরান তো চাইবে চীন এবং রাশিয়া যেন তার পাশে আরো শক্তভাবে দাঁড়াক, সেইটা বলতে গিয়েছেন। দুটো ব্যাপার, একটা হলো কূটনীতিকভাবে আরো শক্তভাবে দাঁড়ানো, আর একটা হলো সামরিক সহযোগিতা। মেজর আব্দুর রব, আমরা তো যুদ্ধ চাই না, কিন্তু নিজেদের ডিফেন্ড করার জন্য যে প্রস্তুতি থাকা দরকার সেটা কতটুকু আসলে আছে আমাদের? আপনি তো সেনাবাহিনীতে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে। ডেফিনেটলি আমাদের একটা খুব ভালো একটা প্রফেশনাল একটা শুধু সেনাবাহিনী না, সেনা নৌ এবং বিমান বাহিনী আছে। এবং আপনি দেখবেন যে মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ একটা বা শান্তিকামী একটা দেশের জন্য ডিফেন্স বাজেট কেমন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেটলি 1 to 1.5 অফ জিডিপি, যেটা আদর্শিকভাবে দেখা হয়। তো মোটামুটিভাবে আমাদের কিন্তু সেই বাজেটের কথাও যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু মোটামুটিভাবে 1.1 এর বেশি আছে, টু সাম এক্সটেন্ট 1.2 or 1.3 or 4। তবে এটা আবার অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন যে সমস্ত দেশ আশেপাশে যে সমস্ত নেইবারগুলি আছে সেগুলো যদি প্রেক্ষিতগুলি যদি শান্তিপূর্ণ থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা খুব একটা সমস্যার বিষয় হওয়ার কথা ছিল না। বাট আমাদের কিন্তু এখন আমাদের প্রেক্ষিতটাকে শান্তিপূর্ণ কিনা, আমাদের পারিপার্শ্বিক অবস্থাগুলি কি আছে, সেই বিষয়গুলি আমাদেরকে গভীরভাবে অনুধাবন করতে হবে। এবং বিশেষ করে আমরা রিসেন্ট পাস্টে যে আমাদের মাঝখানেও যে একটা অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান এবং কিছু চেঞ্জ আসছে তার প্রেক্ষিতে, এবং এখন যে ধরনের আমাদের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের যে সমস্ত মিডিয়াগুলি আছে সেখানে যে প্রোপাগান্ডাগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এখন আমাদের চিন্তার উদ্রেক করে। সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি উই নেভার থিঙ্ক ফর অফেন্সিভ। এখনো পর্যন্ত আমরা অফেন্সিভ হব বা ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের ডিফেন্সের আছে বলে আমি মনে করি না। কিন্তু ডিফেন্সিভ কথা যেটা আপনি বললেন যে আমরা কতটুকু আমাদের সক্ষমতা আছে, আমি মনে করি যে আমাদের প্রফেশনাল ফোর্স যদি এরকমটা যদি আশঙ্কায় আসলে যথেষ্ট সক্ষমতা দিয়ে তারা কাজ করছে। এবং সক্ষমতা কিন্তু শুধুমাত্র অস্ত্র এবং আমার কিছু ম্যান অফ ইউনিফর্ম দিয়ে কিন্তু বিষয়গুলি হয় না। আমাদের অনেক বড় অ্যাসেট কিন্তু আমাদের জনগণ, যারা কিনা বুকের রক্ত ঢেলে দিতে পারে, যেটার প্রমাণ কিন্তু আমরা যুগে যুগে পেয়েছি, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা পেয়েছি এবং সেই সাথে আমরা রিসেন্ট পাস্টে দেখলাম। কিন্তু এখন বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যে দেখছি এই ধরনের B2 বোমারু বিমান নিয়ে যখন যুদ্ধ হয় তখন আসলে কি জনতা চাইলে এখন B2 বোমারু বিমান দেখেন, এই জিনিসটা কিন্তু মানে এটা অন্য ধরনের একটা বিষয়, এটা প্রেক্ষিতটাই ভিন্ন। দেখেন ইরানের সাথে কিন্তু ওই রাষ্ট্রগুলির কিন্তু আমি জানি না আলটিমেটলি তারা কোন দিকে যাচ্ছে বা কিভাবে তারা কি করছে না করছে। এখন ট্রাম্প প্রশাসন তারা যেখানে আপনার B2B দিয়ে এই যে আপনার যে বোমাটা ফেললো, ব্ল্যাঙ্কার ব্লাস্টার যেটা করলো, এটা কি পাহাড়ের মাঝখানেই করলো না কোথায় করলো? এটা আমাদেরকে আরেকটু সময় নিতে হবে, আমাদের আরেকটু দেখতে হবে। কারণ হচ্ছে যে এটার উদ্দেশ্যটা কি, আলটিমেট উদ্দেশ্যটা কি। ইরানের সাথে কিন্তু দেখেন আমরা একটু ক্রিটিক্যালি যদি চিন্তা করি, ইরানের সাথে কিন্তু ইসরায়েলের যে খুব খারাপ সম্পর্ক ছিল তা কিন্তু না। কিছুদিন আগেও কিন্তু দেয়ার ওয়াজ এন ইস্যু, এবং তারা সিরিয়াকে নিয়ে সম্ভবত তারা বসছিল তিনটা দেশ, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে সৌদি আরবিয়া এবং আরেকটা হচ্ছে ইরান। আমি খুব অবাক হয়েছিলাম, অবাক বিষয়ে আমি দেখলাম যে কেন সিরিয়ার সাথে প্রবলেম, কেন এই তিনটা দেশের বসতে হবে। এখন আমাদের আসলে একটু বোঝা দরকার যে আসলে ওই যে আপনার ব্লাঙ্কার ব্লাস্টার যেটা ফেললো, এটা কোথায় ফেললো, এটা কতটুকু ক্ষতি হয়েছে এবং এটা আলটিমেট উদ্দেশ্যটা কি। যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে একটা সতর্কতা জারি করা হয়েছে, আপনার কি মনে হয় যে এতটা ভয় পাওয়ার কারণ আছে নাকি? এটা আসলে একটু বাড়াবাড়ি আমার কাছে মনে হয়। কারণ দেখেন ভয় ছড়ানো, হ্যাঁ ভয় ছড়ানো, আসলে এটা এমন একটা যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায়, অবস্থানও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ওয়ার। সেই পৃথিবীর অন্য প্রান্তে যুক্তরাষ্ট্র, সেখানে আপনার মিসাইল করবে বা এই করবে সেই করবে। এর আগে ইরান সামরিক ঘাঁটিতে হামলা করেছে, আমরা জানি ইরাকে সামরিক ঘাঁটিতে হামলা করেছে, বা 1988-এ আপনার হরমুজ প্রণালীর ওখানে সাগরের নিচে তারা মাইন পুঁতে যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে। এই উদাহরণগুলো আছে, কিন্তু একদম এখানে আছে, এটা এখানে আছে, কিন্তু সেই কারণে বাস্তবতা আসলে নিউ ইয়র্কের মতো জায়গাতে সে এই ধরনের একটা মানে ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করবে। এটা কেন সিচুয়েশনে যদি মধ্যপ্রাচ্যে যদি ওইখানে করার কারণটা কি? তার মানে কি ওইখানে জনগণকে সে তারা কি বোঝাতে চায়?
তারা কি চায়, সামনে আরো কি যাচ্ছে। আমার মনে হয় আমাদের একটু সময় নেওয়া উচিত। আজ ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে। দর্শক আপনারা জানেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এক ধরনের দ্বন্দ্ব আছে। অনেকেই চাইছেন এই মেয়াদ 2 বারের বেশি যেন না থাকে, প্রস্তাবনাও আছে সেরকমই, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে 2 বার না, 1 বার গ্যাপ দিয়ে আরও 1 বার থাকতে পারে। আমরা মনে করি প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বার বা 3 বার তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী একটি মেয়াদের জন্য যদি থাকে সেখানে মানুষের কথা বলার স্বাধীনতা, প্রতিবাদের স্বাধীনতা, সরকারকে চ্যালেঞ্জ করার স্বাধীনতা থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরের খবরটি হচ্ছে আমরা দেখেছি মার্কিন দূতের সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম সহ তার সাথে বিএনপির প্রতিনিধি দল, এবং সেখানে আমরা বলতে শুনেছি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, স্বস্তিতে সবাই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর, শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 24 জনের নামে বিএনপি মামলা করেছে। দর্শক আপনারা জানেন ইতিমধ্যে একজন সিইসিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি লাঞ্ছনার মুখোমুখিও হয়েছেন। আমরা সেই বিষয়েও কথা বলবো। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা অনেকগুলো খবরের মাঝে 2টো খবর অনেক আলোচিত হয়েছে। একটি হচ্ছে এনসিপি শাপলা প্রতীকের জন্য যে আবেদন করেছে সেই আবেদন নিয়ে অনেকে সমালোচনা করছে, পক্ষে বিপক্ষে মত আছে। আজ আমরা এটা নিয়েও আলোক করব। এবং ট্রাম্পের ইরান হামলাকে সংবিধান বহির্ভূত বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেট মেম্বার বনি স্যান্ডার্স। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে। আলোচনায় ফিরে আসি। আলতাফ পারভেজ, আমি আপনার কাছে ঐক্যমত কমিশন নিয়ে জানতে চাইব, এবং তার আগে একটু আপনি যে আমাকে বলেছিলেন যে ডিফেন্স নিয়ে, বাংলাদেশের ডিফেন্স নিয়ে একটু মন্তব্য আপনি দেখুন। ইরানে যে হামলা চালাতে পারলো তার একটা আমরা দেখেছি যে প্রথম রাউন্ডেই ইরানের অনেক রাজনীতিবিদ, সামরিক ব্যক্তিত্বকে হত্যা করা হয়েছে, এবং এটা সম্ভব হয়েছে ইরানের ভিতর ইসরায়েল অনেক এজেন্ট তৈরি করতে পেরেছিল। এই এজেন্ট কিভাবে তৈরি করতে পারলো সেটা হলো ইরানে গণতন্ত্রের সংকট আছে। ইরানের এখনকার শাসকরা কিন্তু দমন পীড়নের মাধ্যমে দেশের ভিতর অনেক বেশি মাত্রায় ভিন্ন মতাবলম্বী তৈরি করে ফেলেছে। ফলে তাদের প্রচুর সামরিক সক্ষমতা আছে, কিন্তু তারপরও যে ইসরায়েল প্রায়ই চোরাগুপ্তা হামলা চালাতে পারে এটার কারণ হলো কিন্তু ওই গণতন্ত্রের সংকটের কারণে। একটা মানে কর্তৃত্ববাদী শাসকরা কিন্তু জাতীয় নিরাপত্তাকে বিপদে ফেলে দেয়। আমি এটা বলছিলাম যে আমাদের দেশেও যদি আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের শুধু সামরিক ব্যয় বাড়ানোর অত প্রয়োজন থাকবে না। মানে বিদেশি হামলায় বা বিদেশি আগ্রাসনে কিন্তু পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। তো ইরানের দিক থেকে কিন্তু এটা আমাদের জন্য শিক্ষণীয় যে শুধু সামরিক ব্যয় নিরাপত্তা বাড়ায় না, বরং একটা গণতান্ত্রিক সমাজ নিরাপত্তা বাড়ায়। নিশ্চয়ই। ঐক্যমত কমিশনের আলাপে আসতে চাই। ঐক্যমত কমিশন আপনি জানেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা চলছে, আপনি কিভাবে দেখছেন এই আলোচনা? আসলে আলোচনাটা একটা আমি বলবো একটা সংকীর্ণ জায়গায় আটকে আছে। সেটা হলো প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 বার থাকতে পারবে না গ্যাপ দিয়ে 3 বারও থাকতে পারবে। আসলে প্রশ্নটা হওয়া উচিত যে প্রধানমন্ত্রী পদের, যেটা আপনি বললেন জবাবদিহিতা, তীব্র জবাবদিহিতা, যদি প্রধানমন্ত্রীকে দেবতুল্য ক্ষমতা দিয়ে রাখা হয়, যেটা আমাদের রাজনীতিতে, আমাদের আইনে, আমাদের রাষ্ট্রে ছিল এবং এখনো আছে, তাহলে তো উনি 1 বার থাকলেও তো বিরাট ডিজাস্টার হয়ে যাবে, 2 বার তো আরো বেশি ডিজাস্টার হবে। তাহলে প্রশ্ন হলো যে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা জনগণের জবাবদিহিতার অধীনে থাকে, পার্লামেন্টের জবাবদিহিতার অধীনে থাকে, তাহলে উনি 2 বার কেন 4 বার থাকলেও তো সমস্যা নেই। সেই জন্য আমি বলবো আলোচনাটা একটা সংকীর্ণ কারিগরি জায়গায় আটকে আছে। মানে প্রসঙ্গর ইস্যুর মূল এসেন্সটাই এখানে অনুপস্থিত। ধন্যবাদ আপনাকে। মেজর আব্দুর রব, আপনি কিভাবে দেখছেন? আসলে ক্ষমতার ভারসাম্যটা অবশ্যই করা উচিত, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, এবং সেই সাথে অন্যান্য ইনস্টিটিউশনগুলিও কিন্তু আমাদের কিন্তু কাজ করছে না। বিগত শাসন আমলে প্রায় 3টা ইলেকশন আমরা দেখেছি এবং তৎপরবর্তী তাদের শাসন ব্যবস্থাও দেখেছি। আমাদের ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলি কাজ করছে না। সুতরাং তারাও কিন্তু তাদের যে সমস্ত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা বা কাজ করার কথা সেগুলোও করছে না, সবই কিন্তু এককেন্দ্রিক ছিল। কিন্তু যে রিফর্মগুলো হচ্ছে এতে করে তো আমরা দেখছি যেমন বিচার বিভাগের স্বাধীনতার জন্য কাজ হচ্ছে, তাই না? এখন তো ডেফিনেটলি কিছু না কিছু তো অবশ্যই কাজ হচ্ছে এবং আরো বেশি কাজ ছিল। যে ঠিক এক্স্যাক্টলি প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে আলোচনাটা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন? না, মেয়াদটা আসলে 2 বারের বেশি একজন প্রধানমন্ত্রী কেন থাকতে চাইবে সেটাই আসলে আমার কাছে আমার ঠিক মাথায় ধরে না।
যে কেন কেন এত শখ, এত কি আছে এটার মধ্যে, এত কিছু কেন থাকবে? আমরা যদি তাকাই প্রধানমন্ত্রী আসলে দুইবার কেন একবারও যদি থাকেন, যেমনটি আমিও বলছিলাম, মালতা পারভেজও বলছিলেন যে তার আসলে তাকে চ্যালেঞ্জ করার জন্য যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সেটাই খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা। একবারও তো একজন প্রধানমন্ত্রী, সেই জন্য বলছিলাম যে ভাইয়ের সাথে একমত আমি যে ক্ষমতার ভারসাম্য এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের তো অবশ্যই যে এই সংস্কারগুলি সামনে আসতে হবে, যে আমাদের এই সাংবিধানিক সংস্কার পার্টিকুলারলি এটাকে যদি আমরা সঠিকভাবে করতে না পারি, যে আসবে সেই তো হবে এক একজন করে স্বৈরাচার, এবং স্বৈরাচার তৈরি করার জন্য যত ধরনের উপকরণ সেটা কিন্তু আমাদের সংবিধানে কিন্তু রয়েছে, এটা সবাই আমরা জানি। আমরা কিন্তু দেখেছি যে বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে আছে যে তারা এটা I don't know how it would sound, but it's a reality যে উদাহরণ কম হলো এরকম আছে যে একাধিকবার প্রধানমন্ত্রী থেকেও পপুলার থেকেছেন। হয়তো তারা পরবর্তীতে অন্য কারণে, যেমন আমরা জার্মানির প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর কথা যদি উল্লেখ করি, তিনিও কিন্তু যথেষ্ট পপুলার ছিলেন। পরবর্তীতে তিনি সমালোচিত হয়েছেন রাশিয়ার সাথে চুক্তি করার কারণে, নর্থ স্ট্রিম 2 বলে যে চ্যানেলটা করলো, যেখানে আপনার ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া জ্বালানি পৌঁছে দিতে পারতো জার্মানিকে, সেটা তখন আর ইউক্রেনের উপর ডিপেন্ডেন্ট থাকতে হলো না, যে কারণে সে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে যে সে রাশিয়ার সাথে এই চুক্তি করার জন্য ইউক্রেন এই বিপদগ্রস্ত অবস্থায় পড়ে গেল। জাস্টিন ট্রুডোর কথা আমরা নিয়ে আসতে পারি। জাস্টিন ট্রুডো কিন্তু পপুলার ছিলেন, পরবর্তীতে শেষে এসে উনি আত্মীয় স্বজনকে একটু সহযোগিতা করার জন্য প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন। আপনি ক্ষমতায় যাওয়ার পরের কথা বলছেন, ক্ষমতায় যাওয়ার আগেই তো অনেক দল কিন্তু যে ধরনের কাজকর্মগুলি করছে, অনেকেই কিন্তু সেই সমস্ত দলে কিন্তু যারা সত্যিকার অর্থে বিবেকবান মানুষ তারা কিন্তু জয়েন করছে না। সো এই উদাহরণ কিন্তু ক্ষমতায় যেই যে হচ্ছে তাও কিন্তু না, ক্ষমতায় বাইরে থেকেও কিন্তু এই ট্রেন্ডটা আপনি যেটা বললেন যে এটা তরুণদের মধ্যে ছিল খুব বেশি, উই হেট পলিটিক্স আর আই হেট পলিটিক্স, তাই না? কিন্তু তারপর তো আমরা দেখলাম সেই তরুণরাই যেভাবে এগিয়ে এসেছে অবশ্যই এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে যে আসলে যেই প্রেক্ষাপটগুলি আমাদের বাংলাদেশের মধ্যে ছিল, স্বাধীনতার পরবর্তী সময়ে দেখেন কত শহীদের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা, সেখান থেকে আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা সেভাবে কিন্তু আমরা সুফল পাইনি। একই সাথে আমরা দেখলাম এই জুলাই অভ্যুত্থানে এত মানুষ মারা গেল, নিজের মানে রক্ত বিসর্জন দিল, জীবন বিসর্জন দিল, আহত হলো, পঙ্গু হলো, অন্ধ হলো, তারপরেও যদি একটা প্রেক্ষিত তৈরি হয়েছে, আমি বলবো যে যারা বিবেকবান মানুষ আছেন সবাইকে আমি বলবো যে অন্তত এই সুযোগটাকে হেলায় হারানো ঠিক হবে না, সবাইকে আসা উচিত। নিশ্চয়ই একমত একদমই আপনার সাথে। আচ্ছা, ফেব্রুয়ারিতে নির্বাচন, স্বস্তিতে সবাই, এই যে কথাটি আমরা এখন শুনছি, এটা তো আমরা লন্ডন বৈঠকের পরে শুনেছি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এরপরও আবারও এই বার্তাটি সামনে আসার এবং মার্কিন প্রতিনিধির সাথে বৈঠক শেষে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে লন্ডন বৈঠকের পর যেরকম একটা স্পষ্ট রোড ম্যাপ বোঝা যাচ্ছিল, এরপর সময় যত যাচ্ছে যে ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না সে নিয়ে আবার একটু ধোঁয়াশা তৈরি হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার, একটা শর্ত ছিল, যদি সংস্কার বিষয়ে যথেষ্ট জাতীয় ঐকমত্য তৈরি হয়। এখন প্রশ্ন হলো সংস্কার বিষয়ে যথেষ্ট জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে কি না, সেই বিষয়ে তো আমরা এখনো জানি না। সেই জন্য বিএনপি তো চাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, পারলে ডিসেম্বরেও। এখানে আপনার কি কোনো আশঙ্কা আছে যে যারা নির্বাচন পেছাতে চায় তারা সংস্কার প্রশ্ন ঐক্যমতে পৌঁছাবেন, এরকম হতে পারে? না, সেটা আমার মনে হয় নির্বাচন হয়ে যাবে, কারণ এই দুটো শর্তযুক্ত করা যে ঠিক না, ইতিমধ্যে এই বিষয়ে একটা জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে। নির্বাচনের সঙ্গে সংস্কার এবং বিচার কোনোটাই শর্তযুক্ত হওয়া উচিত না, কিন্তু সংস্কার বিষয়েও আমাদের যথেষ্ট অগ্রগতি প্রয়োজন। না হলে শুধু একটা নির্বাচন প্রচন্ড হতাশা তৈরি করবে, যদিও মানুষ একটা নির্বাচন চায়। মেজর আব্দুর রব, আপনি যদি কিছু অ্যাড করতে চান এখানে। না, ডেফিনেটলি আমাদের সংস্কার যেভাবে হচ্ছে এটা খুবই স্লো যাচ্ছে, এটা খুবই হতাশাজনক। এটা আসলে আশা করা, এভাবে আমরা আশা করিনি। সংস্কারটা যদি দ্রুত হতো আমরা কিন্তু আরও অনেক কিছু দেখতে পেতাম, আমাদের আশার আলোটা বাড়তো। তারপরে বিচার যেটা আছে খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এই বিচার প্রক্রিয়াটাও কিন্তু আরও দ্রুত তার সাথে হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে না। তো এখানে আমাদের হতাশা আছে। যে বিচার এবং যে সংস্কারের উপরই নির্বাচন, সেই বিচার এবং সংস্কার যদি স্লো হয় তাহলে তো ডেফিনেটলি এবং আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে। এবং একটা সময় দেখা যাবে যে প্রফেসর ইউনূস উনি হয়তো
উনি ওনার কাজে ফিরে যাবেন, কারণ ওনার কাজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 3-0 ফর্মুলা নিয়ে যদি উনি কাজ করেন বিশ্বব্যাপী, বাংলাদেশে আমরা হয়তো কতটুকু আমরা নিতে পারবো আমরা জানি না। আমরা যদি আরও ভালো করে তার এই ফর্মুলাটাকে ধারণ করতে পারতাম, আমাদের দেশে শান্তি, ডেফিনেটলি শান্তি কায়েম হতো, আরও ভালো হতো। কিন্তু কতটুকু আমরা তাকে ইউটিলাইজ করতে পারছি, কারণ অনেকেই আমরা তাকে অনেক বিরোধিতা করি বা অনেক সময় তার কাজের বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেকেই। হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধেও যে সমস্ত আপনার কথাবার্তা বা যে ধরনের আপনার উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, সেখানে সমস্ত সচিবালয়ে বলছে যে তাদেরকে দুর্নীতি করেও তাদের পার পাই পেতে হবে। এটা কি ধরনের একটা সংস্কৃতি? আমি আসলে ঠিক মাথায় ধরে না যে এটা কেন মানুষ ইয়া করে। এর বাইরে আর অসহযোগিতা কারা করছে? এখন তো আমরা জানি যে আমি তো কোনো সহযোগিতা খুব একটা আমি দেখছি না কোনো এন্ড থেকে। এখানে সহযোগিতা কি হচ্ছে? খুব বেশি হচ্ছে সহযোগিতা? অসহযোগিতা আপনি যে অর্থে বলছেন, আমি রাজনৈতিক দলগুলো সহযোগিতার কথা যদি বলি, তাহলে আমরা তো শুনছি তারা সহযোগিতা করছে। এবং আমার এখানে বক্তব্য যেটা আমি বলতে চাই, দেখুন গণঅভ্যুত্থান যখন হয়, গণঅভ্যুত্থানের সরকার এটা তো একদম একটা জাতীয় অভূতপূর্ব জাতীয় সমর্থন নিয়ে সরকার গঠিত হয়েছে। তো সেটা রক্ষা করার দায়িত্ব তো সরকারের ছিল, এবং রাজনৈতিক দলগুলো নিজেরাই সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে, সামাজিক অন্য সংগঠনগুলো সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। সরকার যে 10 মাসে যথেষ্ট প্রত্যাশা পূরণ করতে পারলো না, এর প্রধান দায়িত্ব কিন্তু সরকারের। এর কেন পারলো না সেটা আমরা একটা বিশ্লেষণ করতে পারি, যে এটা আমাদের আগামীর জন্য খুব দরকার। সেটা হলো রাজনৈতিক সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য যেই অভিজ্ঞতা, রাজনৈতিক সংগ্রামের ভিতর দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা প্রয়োজন ছিল, সেইটা এই উপদেষ্টা পরিষদের ঘাটতি ছিল। এবং আবার এই উপদেষ্টা পরিষদের এক ধরনের উৎসাহ কিংবা অনুপ্রেরণায় হয়তো ছাত্র সমাজও একটা দল গঠন করে ফেললো, এবং সেই দলের কর্মীরা আবার অন্য অন্য দলগুলোর সাথে এক ধরনের সামাজিক সংঘাতে, এক ধরনের কালচারাল ওয়ারে লিপ্ত হয়ে গেল। ফলে অভ্যুত্থানের ভর কেন্দ্রটা ভেঙে গেল। অভ্যুত্থানের ভর কেন্দ্র ভেঙে গেলে উপনিবেশিক রাষ্ট্রের সংস্কারের জন্য যে বড় ধরনের জনমত দরকার, সেই শক্তির ঘাটতি দেখা গেল। দেখুন, দুটো বিষয়ের সংস্কারে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। সেটা হলো পুলিশের সংস্কার এবং প্রশাসনের সংস্কার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অভ্যুত্থান হয়েছে পুলিশি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে, এবং আমাদের দেশ গত 50 বছর এখানে বোধহয় সেনাবাহিনীর সংস্কারের ব্যাপারটা অ্যাড করা দরকার হচ্ছে আমাদের দেশ। সেটা হলো প্রশাসনিক, হ্যাঁ, সামরিক আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্র দুটোরই সংস্কার দরকার। কিন্তু এইগুলো এখন আর আমরা কল্পনাও করতে পারি না, কারণ যেহেতু অভ্যুত্থানের ভর কেন্দ্রগুলো ভেঙে গেছে। ফলে আমি যেটা বলবো যে সহযোগিতার চেয়ে সরকার তার নিজস্ব পারফরমেন্স ঘাটতি দিয়ে এই সংকটটা তৈরি করেছে। ফলে এখন যদি নির্বাচন হলো, এখন ন্যূনতম সংস্কার। আব্দুর রাব কিছু বলতে চাইছেন না? যে ব্যাপারটা হলো কি, মানে আমি আমার সোশ্যাল মিডিয়াতে ছোট্ট করে একটা লেখা লিখেছিলাম যে বিষয়টা ছিল এরকম যে যখন তোমরা দল করনি তখন জনগণ তাকিয়েছিল তোমাদের দিকে, যখন দল করেছো এখন তোমরা তাকিয়ে আছো জনগণের দিকে। মানে তারা কিন্তু অ্যাট পার হয়ে গেছে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলির সাথে। তো সবাই যে গণ অভ্যুত্থানের সাথে কতটুকু তারা সম্পৃক্ত ছিল না ছিল সেটা একটা বিষয় আছে। আর বিষয়টা হলো কি যে প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু অনেকের ক্ষতি হয়েছে, বিএনপির ক্ষতি হয়েছে, জামাত ইসলামের ক্ষতি হয়েছে, বা তাদের এখানে হতাহত হয়েছে, বিএনপির হতাহত হয়েছে, অন্যান্য সাধারণ মানুষের হতাহত হয়েছে। সব শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এটার উপর দিয়া যেই ফায়দাগুলি নেওয়ার এই প্রবণতাগুলি যদি বন্ধ হতো তাহলে অনেক ভালো হতো, আমরা আরো ভালো কিছু পেতাম বলে আমার কাছে মনে হয়। পরের খবরে যাই। শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 24 জনের নামে বিএনপি মামলা করেছে এবং একজন সিইসি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। আলতাফ পারভেজ, আপনি কিভাবে দেখছেন? আসলে বিগত সময়ে, বিগত শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থা। কিন্তু এটা ব্যবস্থা আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ব্যক্তির ভূমিকা আছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে ওনাদের দায় দায়িত্ব আছে। কিন্তু দেখুন, নির্বাচনী ব্যবস্থার সাথে যুক্ত কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, পুলিশ বাহিনী, বেসামরিক আমলাতন্ত্র, এই সব মিলে কিন্তু নির্বাচনটা হয়। এবং আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, ভোটে 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, মানে যেগুলো অকল্পনীয় ঘটনা সেগুলো ঘটেছে। ফলে এই মামলাটা অনেক দেরিতে হয়েছে। আমি বলবো এই মামলাটা শুরুতেই হওয়া উচিত ছিল। কিন্তু
প্রশ্ন হলো একজন সিইসিকে যেভাবে আটক করা হলো, অবশ্যই উনি ওনার আগের দায়িত্বের জন্য জবাবদিহি করবেন আদালতে, সেটা ন্যায্য। এই মামলার তদন্ত হওয়া উচিত এবং অন্য সকলের বিষয়ে তদন্ত হওয়া উচিত, কিন্তু ওনাকে আটকের মুহূর্তে যে আচরণ করা হয়েছে ওনার বিরুদ্ধে, জুতার মালা পরানো ইত্যাদি ইত্যাদি, এইটা তো খুবই খারাপ একটা নজির স্থাপন হলো। মানে আদালতের বিচারের আগে আমরা মব জাস্টিস করে ফেলছি। এগুলো দেখাচ্ছে যে ওই যে আমি একটু আগে যেটা বললাম, এটা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং সরকারের চরম একটা ব্যর্থতা। এগুলা দেশের ইমেজ খারাপ করছে এবং এগুলা বিচার ব্যবস্থার ইমেজ খারাপ করছে। সরকার প্রপার অ্যাকশন নিতে পারছে না, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল, তারা এগুলা দমন করতে না পারলে এটা একটা জাতীয় ব্যর্থতা। নিশ্চয়ই। আমি একটা জাতীয় দৈনিক থেকে আসলে এটা পাঠ করি আপনার জন্য, মেজর আব্দুর রব। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসিএম নুরুল হুদাকে মব উশৃঙ্খল জনতার বিশৃঙ্খলা তৈরি করে হেনস্থার পর পুলিশের সোপর্দ করা হয়েছে এবং তাকে সেখানে হেনস্থা তো করাই হয়েছে, ডিম ছুঁড়ে মারা হয়েছে বলেও শুনেছি। আপনার মন্তব্য শুনতে চাই। না, ডেফিনেটলি এগুলো মব জাস্টিসটা কখনোই অ্যালাউড হতে পারে না, এটা সঠিক কাজ হয় নাই। কিন্তু তারপরেও কিন্তু আসলে আমরা খুব বেশি আবেগী জাতি, আর সময়ের কাজ সময়ে করি না। এই সমস্ত কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। এটা যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন যায়, এগুলোকে তারা বিভিন্নভাবে হাইলাইট করে। আমাদের অনেক ম্যাচিউরড হওয়া উচিত, আমাদের চিন্তাভাবনার অনেক পরিবর্তন করা উচিত। আমাদের তো আসলে রাজনীতি আমরা শিখি নেই। আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই একটা সমাজ ব্যবস্থা, সেখানে কিন্তু সব কিছু কিন্তু চলে গেছে গুটিকতক ব্যক্তির হাতে। আপনি দেখবেন যে যারা ওই এলাকা ভিত্তিক কিছু পলিটিশিয়ানস যারা আছে, তারা আদর্শিক রাজনীতি করে না, তারা বিভিন্ন জায়গাতে এই মবের রাজনীতিগুলি করে। ইভেন ধর্ম বিষয়ক বিষয়গুলিও আমি বলবো যে ওই আবেগের উপর দিয়ে চলে। আসলে আমরা আদর্শিক কোনো কিছু আমরা করতে পারি না এ পর্যন্ত, আমাদের সমাজ ব্যবস্থাতে আমরা করতে পারি না। আমাদের মনে হয় অনেক সংস্কার প্রয়োজন, আমাদের মানসিক সংস্কার প্রয়োজন, আমাদের পারিবারিক সংস্কার প্রয়োজন, ব্যক্তিগত সংস্কার প্রয়োজন, অনেক কাজ করার আছে, আমরা অনেক পিছিয়ে আছি। নিঃসন্দেহে অনেক সংস্কার করা প্রয়োজন এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সংস্কার না হয় বিলম্বিত হবে, বিচার বিলম্বিত হবে, বুঝতে পারলাম। কিন্তু এই যে বিভিন্ন স্থানে ক্রমাগত যে মব হচ্ছে, মাজার ভাঙচুর, নারীদের বিরুদ্ধে হামলা, বিভিন্ন ব্যক্তি আদালতে বিচারাধীন ব্যক্তিকে হামলা, এটা তো এই প্রথম হলো তা নয়। বিচারালয়ে হাজিরা দিতে যাচ্ছে এমন ব্যক্তির উপরও মারধরের ঘটনা আমরা দেখছি। এগুলো কেন আমরা বন্ধ করতে পারবো? বা একজন নারীকে হেনস্থা করার পর তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে এবং দ্রুত জামিনও পেয়ে যাচ্ছে তারা। আমরা মানবিকতা থেকে অনেক অনেক দূরে আছি, যোজন দূরে আছি। মানবিকতার চর্চা আমরা করি না। আসলে একটা মানবিক রাষ্ট্র যদি গঠন করা হয় তাহলে কিন্তু কোনো কিছুই আর লাগে না। কিন্তু এগুলো কি আমাদের প্রশাসনিক ব্যর্থতা না? প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসন কি দিয়ে তৈরি হবে? আমি মানুষ হিসাবে আমি মানুষ ঠিক নাই, আমি আমার পরিবারকে ঠিক করতে পারি নাই, আমি আমার সমাজকে ঠিক করতে পারি নাই, তারপরে না একটা রাষ্ট্র তৈরি হয়। রাষ্ট্র হচ্ছে সেই যন্ত্র, যেই যন্ত্র আদর্শিক একটা দৃষ্টিভঙ্গি থাকবে এবং সেই আদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে তারা নীতিমালা তৈরি করবে, সেই নীতিমালার আলোকে চলবে। এখন সেই নীতিমালা যারা প্রয়োগ করবে তারা তো এখন ভয়ে আছে। না, এটা ঠিক বলেছেন আপনি যে মানুষ আগে তো মনুষ্যত্বের ব্যাপারটা আছে, মানবিক দায়িত্ব মানুষের বুঝতে হবে। কিন্তু যে মানুষটি দায়িত্ব নিয়েছে, সে যে দায়িত্ব পালন করলো না, তাকে যদি চ্যালেঞ্জ না করে আমি বলি যে আমরা মানুষ হিসেবে ঠিক আমাদের ভিতরে মনুষ্যত্ব নেই, তাহলে তো তাকে আমরা একরকম ছাড় পেয়ে দেওয়ার জন্য পথ তৈরি করছি। না, এখন ব্যাপারটা হলো যে সে যে কাজটা করবে, তাকে কাজ করতে গেলে কতগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এই রাষ্ট্রের কোনো কিছুই তো ছিল না। আমরা এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে, যেখানে কোনো পুলিশ ছিল না, সেই পুলিশকে রিফর্ম করতে হয়েছে এবং এখনো পর্যন্ত কতটুকু রিফর্ম হয়েছে তারা মুখে বলছে। হ্যাঁ, আগে দেখেন পরিবর্তনটা কোথায়। হ্যাঁ, সব কিছু হয়ে যাওয়ার পরে একটা সময় আমি দেখেছি যে হাসিনা গভর্নমেন্ট যখন প্রথম আসলো 2008-এর পরে, সে প্রায় 5 বছর যাবৎ সে বলেছে আমি কাজ করতে পারছি না, কারণ হলো কি যে দলীয়করণ হয়েছিল, এত বেশি দলীয়করণ আছে যে আমি সামনের দিকে কাজ করতে পারছি না। কিন্তু বর্তমান সরকার, তার 1 বছরও হয় নাই, হ্যাঁ, এখন কিন্তু তারা কিন্তু আমরা প্রথম থেকেই আরো অনেক আগে থেকেই কিন্তু তাদেরকে আমরা বলছি যে তোমরা কেন করতেছো না, কিন্তু পুরা দলীয়করণ হয়েছে কিন্তু আপনার গত 17 বছর যাবত। তো
তো এই দলীয়করণ হওয়ার পরেও কিন্তু বর্তমান সরকার কিন্তু বলছে না যে তাদের প্রবলেমগুলি কোথায়, প্রবলেমের জায়গাগুলি কোথায়, তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু চেষ্টাটা কতটুকু স্বচ্ছভাবে করছে, কতটা সঠিকভাবে করছে, সেখানে তাদের ল্যাকিং থাকতে পারে, সেখানে তাদের ল্যাকিং থাকতে পারে, এবং তাদেরকে কিন্তু আমাদের সময়ে যেভাবে দেওয়ার দরকার বা তারা আরো একটু স্ট্রং ভাবে করতে পারতো। আপনাকে একটু বলি, আপনি ঠিক বলেছেন মেজর আব্দুর রব, কিন্তু যখন আমরা সমালোচনা করি, যেমন ধরেন আপনি তো বলছেন যে বিভিন্ন জায়গায় দুর্নীতিগ্রস্ত অনেকেই কাজ করেছে গত 15 বছর, আমরা যখন এই সরকারের খুব কাছের মানুষের পাশে যখন দেখি এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার সাথের লোক, তার কাছে দোসর, হ্যাঁ আমি রাষ্ট্রপতির কথা আমি বলছি না, আমরা এখানে বলছি যে আমরা কয়েকজনকে দেখেছি, বেশ অনেককে এখানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে যারা আওয়ামী ফ্যাসিস্ট সময় তারা দোসর ছিলেন। শুধু তাই না, এই সম্প্রতি লন্ডন ট্রিপে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার একদমই একটা বৈঠকে একটু কাছে দেখা গেছে, তিনিও শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন। এই ঘটনাগুলো তো ঘটছে এবং সমালোচনার পরও তো তাদেরকে সরানো হয়েছে তেমনও না। দেখেন, এটা কিন্তু আসলে আমরা এভাবে আশা করি নাই। আসলে এখানে যারা এই বিষয়গুলি নিয়োগের মধ্যে যারা ছিলেন, সেখানেও অনেক সন্দেহের বিষয়গুলি আছে, সেগুলি কিন্তু আসলে আপনি যেটা বলেছেন ইউ আর ভেরি কারেক্ট, যে যারা এখন উপদেষ্টা মণ্ডলী অথবা যারা প্রফেসর ইউনূসের সাথে বা আশেপাশে যারা আছে, তাদের ব্যাপারে আরও একটু সংবেদনশীলতার সাথে সিলেকশনটা হওয়া উচিত ছিল। কারণ এখনো কিন্তু অনেক বঞ্চিত যারা আছে বা অনেকেই আছে যারা কিনা অনেক ক্যাপাবল, তাদেরকে কিন্তু আমরা কিন্তু দেখছি যে তারা এখনো কিন্তু অনেক বাজেভাবে বঞ্চিত। তো এই বিষয়গুলি নিয়ে আসলে আপনি যেটা বলেছেন ইউ আর ভেরি কারেক্ট। আচ্ছা, পরের খবরে যাই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে দুটি খবর তুলে এনেছি, সেখান থেকে একটি হচ্ছে যে নতুন দল এনসিপি তারা শাপলা প্রতীকের জন্য আবেদন জানিয়েছে এবং সেটি নিয়ে অনেক সমালোচনা আছে। অনেকে বলছে এটা জাতীয় একটি প্রতীক, এই প্রতীক একটি দলকে দেয়া উচিত হবে না। আপনি আসলে কিভাবে দেখছেন আলতাফ পারভেজ, একটু জেনে নেই। না, এটা তো শাপলা তো আমাদের জাতীয় প্রতীক বা জাতীয় প্রতীকের অংশ, এবং শাপলা ফুল হতে পারে বা, কিন্তু শাপলা মানে ফুল, পাখি, মাছ এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ। মানে আমাদের, আপনি যদি একটা দলিল করতে চান দেখবেন শাপলার ছবি আছে। মানে শাপলা, আমি একটু আগে তো আলাপ করেছিলাম ভাইয়ের সাথে যে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের এখানে শাপলা চিহ্ন থাকে যারা মেজর, অন্য অন্য র্যাঙ্কেও শাপলা থাকে। এরকম একটা বিষয় কোনো দলের প্রতীক হতে পারে না। আমি এখানে আপনাকে একটা উদাহরণ দিই। ভারতে যখন টিএন শেষন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, উনি টাকা বের করেও বলেছিলেন যে টাকায় যে গান্ধীর ছবি থাকে আর কংগ্রেস গান্ধীর রাজনীতি করে, এটাও একটা নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করবে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো শাপলার জন্য এর আগে অনেক দল আবেদন করেছে, দোয়েলের জন্য আবেদন করে, তাদের সেগুলো দেওয়া হয়নি। তাহলে এখন কোন যুক্তিতে এটা দেওয়া হবে? আমি বলবো যে জাতীয় প্রতীকগুলো নিয়ে কোনো দলই আবেদনই করা উচিত না, কারণ এটা, এবং নির্বাচন কমিশনও এটা বলা উচিত যে জাতীয় প্রতীককে নির্বাচনী রাজনীতির বাইরে রাখা দরকার। ফলে এইটা একটা, আমি বলবো বিরাট একটা বিতর্কে আমরা ঢুকলাম। প্রতীক দাঁড়িপাল্লা, আপনি কি? আমি বলবো সেটা যদি মানে কেউ আর্গুমেন্ট করে, এটা একটা ভালো মামলা মোকদ্দমা আলাপ হতে পারে, কিন্তু শাপলার ব্যাপারটা আমি এই কারণে ডিফারেন্ট বলছি যে এটা প্রায় অধিকাংশ রাষ্ট্রীয় বিষয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মেজর আব্দুর রব, আপনি কিভাবে দেখছেন? আপনি একদম টোটালি একমত যে এই মার্কা প্রতীক দেওয়া উচিত হবে না বলছেন। হোয়াট অ্যাবাউট দাঁড়িপাল্লা, জামাত? হ্যাঁ, ওটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করে অথবা কেউ যদি করে, বাট দাঁড়িপাল্লা যেহেতু হয়ে আসছে, এটা একটা ট্রেডিশনালি, যেহেতু এটার একটা অনেক আগে থেকে দাঁড়িপাল্লাটা একটা দল ধারণ করছে বা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করছে, সেই ক্ষেত্রে সেটা হয়তো কন্টিনিউ করা যেতেও পারে। আমি এটুকুই বলবো। কিন্তু এটা যদি আপনি একটা উদাহরণ রেখে দেন, তাহলে পরে যারা আসবে তারা সেটা অনুসরণ করতে চাইবে কিনা, সেই প্রশ্নটা। কারো যদি আবেদন, অন্য কোনো রাজনৈতিক দল যদি তাদের ব্যাপারে যদি প্রশ্ন তোলে, তাহলে ডেফিনেটলি এটা আসলে জাতীয়, মানে আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রতীকগুলো নির্বাচনী রাজনীতির বা নির্বাচনী প্রতীক হিসেবে রাখা ঠিক উচিত না। পরের খবরে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্নি স্যান্ডার্সের আলোচনাটা আছে। ট্রাম্পের ইরান হামলাকে সংবিধান বহির্ভূত বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সেনেট মেম্বার বার্নি স্যান্ডার্স। আপনি কিভাবে দেখছেন আলতাফ পারভেজ? আসলে স্যান্ডার্স তো একজন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পটভূমিতে বামপন্থী,
ফলে উনি নৈতিকভাবে একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু উনি ওইখানে সংখ্যালঘু। আসলে পরিস্থিতি এখন আর নৈতিক জায়গায় নেই। এটা কিন্তু শুধু বার্নি স্যান্ডার্স না, আমরা দেখছি যে এই যে হামলা এর বিরুদ্ধে বিপক্ষে অনেকেই অবস্থান নিয়েছে। বলেছেন আসলে দেখুন, গাজায় যখন নির্মম গণহত্যা চলছিল, পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশগুলো এটার বিরুদ্ধে হচ্ছিল ইউরোপ আমেরিকা। কিন্তু ঘটনা হলো ওইসব দেশের শাসক শ্রেণী, ওইসব দেশের শাসন কাঠামো এমন শক্তির হাতে জিম্মি হয়ে গেছে, এগুলো এখন ওইখানে আর বড় কোনো প্রভাব রাখতে পারছে না। ইরানে হামলার ব্যাপারটা আমি বলবো নিয়ম নীতি তোয়াক্কা না করে এমন একটা বর্বর ঘটনা, এটা বৈশ্বিক রাজনীতি আসলে অনেক পিছনে, নীতি নৈতিকতার জগৎ থেকে অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা পড়ে গেছি। আসলে এটা বড় ধরনের একটা বর্বর যুগে আমরা প্রবেশ করি। আচ্ছা, নিশ্চয়ই তাই, খুবই দুঃখজনকভাবে সত্যি। মেজর আব্দুর রব, এই লেফট পলিটিশিয়ান বার্নি স্যান্ডার্সের কথা যুক্তরাষ্ট্রে কতটুকু গুরুত্ব পাবে বলে আপনার মনে হয়? না, এটা গুরুত্ব পাওয়াটা উচিত ছিল, এবং উনি সংখ্যালঘু হলেও আমার কাছে মনে হয় মানসিকভাবে অধিকাংশ যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনের কথাটা উনি বলেছেন। এবং দেখেন, ট্রাম্প আমি বলবো যে সে এক রকমের প্রতারণাই করেছেন সকল নাগরিকের সাথে। কারণ উনি ওই যে মাগা যেটা বললেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বলে, কিন্তু এখন একটা এ ধরনের যুদ্ধ যদি হয়, ডেফিনেটলি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ইসরায়েল এমন একটা রাষ্ট্র বা তাদের কাছে যে পরিমাণ শক্তিমত্তা, সত্যিকার অর্থেই যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, আগে তো অন্য ধরনের একটা মানে আন্ডারস্ট্যান্ডিং বা ভিউজ একটা আমাদের ছিল, কিন্তু এখন এই অল্প কয়েকদিনের মাঝখানে তাদের যে ধরনের মানে দেউলিয়াত্মই আমি বলবো একরকম যে দেখতে পাচ্ছি, যে ডেফিনেটলি এই আমেরিকার অনেক অনেক অর্থ সাহায্য তাদের হয়তো প্রয়োজন হবে, বিভিন্ন ধরনের সাহায্য প্রয়োজন হবে। তো এগুলো হয়তো তারা আবার ওখান থেকে নিতে চাইবে, বাট আলটিমেটলি তো এগুলা কিন্তু আসে তো ওই যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের আপনার ট্যাক্সের টাকা দিয়ে, তাই না? এটাকে পছন্দ করবে। আচ্ছা, ট্রাম্প, এই যেমনটা আমরা এর আগেও কথা বললাম যে ট্রাম্প তো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেললো। আসলে ট্রাম্প কি কারণে, তার লাভটা কি হবে? আসলে সে কি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য? এখানে দেখুন, যুক্তরাষ্ট্রের শাসকদের একটা দীর্ঘদিনের টার্গেট হয়ে আছে ইরান। এই টার্গেটটা হয়েছে ইসরায়েলের প্রভাবেও। তার মানে ইসরায়েলের শাসক এবং যুক্তরাষ্ট্রের শাসকদের উভয়ের টার্গেট হয়েছে ইরান। তাদের লক্ষ্য দুটি, একটা হলো ইরানের রেজিম চেঞ্জ এবং ইরানের পারমাণবিক সক্ষমতা কমানো বা এটা ধ্বংস করা। পারমাণবিক সক্ষমতার আলোচনা এখন ব্যাপকভাবে হচ্ছে, কিন্তু ইরানে আসলে ওরা রেজিম চেঞ্জও করতে চায়। ইরানে ওই আরব অন্যান্য দেশগুলোর মতো একটা পুতুল সরকার ওরা প্রতিষ্ঠিত করতে চায়। সেটা অনেক পুরনো, অবরোধ দিয়ে সেটা হয়নি। ট্রাম্প এসে সেটাকে একদম উচ্চতায় নিয়ে গেলেন, এবং সেই জন্য যুক্তরাষ্ট্রের এই মিডিয়াগুলো বলছে উনি একটা জুয়া খেলায় নামলেন। আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করার কোনো আশঙ্কা আপনি দেখেন? আমার মনে হয় না ট্রাম্প আর যুদ্ধটা এগিয়ে নিতে চাইবে, যদি না ইরান এগিয়ে নিতে চায়। ইরান এখন ইসরায়েলের উপরেই হামলা করে যাবে। আমার মনে হয় না ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় হামলা করবে, বরং ইরানের প্রক্সিগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের কিছু কিছু স্থাপনায় হামলা হতে পারে, কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না, কিন্তু ওর ফোকাসটা থাকবে ইসরায়েল। আব্দুর রব, আপনি যদি কিছু অ্যাড করতে চান এখানে। জি, আমরা কিছুদিন আগে কিন্তু রেজা পাহলেভির কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু আমরা দেখেছি, যে কিনা খামেনির এগেনস্টে কাজ করে, কিন্তু এটা কিন্তু হালে পানি পাচ্ছে না। কারণ হচ্ছে যে এ ধরনের একটা ইসরায়েলি বর্বরতার শিকার তারা হয়েছে, পুরা রাষ্ট্র কিন্তু এখন একীভূত হয়ে আছে, এবং তারা কিন্তু ইসরায়েল বা আমেরিকা যেই তাদের উপরে অ্যাটাক করুক না কেন তাদের বিরুদ্ধেই কিন্তু কাজ করবে, এবং তাদের একটা রাষ্ট্রের মাঝখানে একটা ইউনিটি তৈরি হয়েছে। সেখানে আমরা দেখেছি নারীদেরকে, আমরা দেখেছি তারা হিজাব পরা বা হিজাব ছাড়া তারাও কিন্তু রাস্তায় নেমে আসছে, এবং তারা কিন্তু খুব মানে পজিটিভলি তাদের সরকারের, বর্তমান সরকারের পক্ষে আছে। তো আমার মনে হয় যে এটা তাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ দিক। হ্যাঁ, কিন্তু শান্তির জন্য বিশ্ব নেতাদের যেভাবে সামনে এগিয়ে আসা উচিত, সেটা কি আপনি মনে করছেন তারা আসবে? না, আমি সেরকম কোনো সম্ভাবনা দেখি না। আসলে খুব একটা তিক্ত সত্য আমাদের মেনে নেওয়া উচিত সবার, যে বিশ্ব থেকে দীর্ঘদিনের জন্য শান্তি
ছুটি নিয়েছে। শেষ করে দিতে হচ্ছে দুজনকে। অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11:30। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন শনিবার থেকে মঙ্গলবার প্রতিদিন রাত 11:30। ভালো থাকুন সবাই।